হ্যালো স্টুডেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 9-এর সমস্ত টেক্সটগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটা পোয়েম রয়েছে, অটম, অর্থাৎ শরৎকাল। কে লিখেছেন? পোয়েটের নাম জন ক্লেয়ার। তো প্রথমে এখানে দেখো পোয়েট সম্পর্কে দেওয়া রয়েছে, তারপরে গল্প সম্পর্কে, এই পোয়েমটা সম্পর্কে কিছুটা দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে পোয়েট সম্পর্কে পড়ব। জন ক্লেয়ার 1793 to 1864। তো জন ক্লেয়ার যিনি জন্মেছিলেন 1793 খ্রিস্টাব্দে আর তার মৃত্যু হয়েছিল 1864 সালে। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, একজন ইংলিশ কবি। ফেমাস, বিখ্যাত হয়েছিলেন ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন। তো তিনি বিখ্যাত হয়েছিলেন কেন? তার লেখাগুলোতে ইংল্যান্ডের যে সমস্ত গ্রাম অঞ্চলগুলো ছিল, পল্লী এলাকা ছিল, সেই এলাকার সৌন্দর্য নিয়ে তিনি বলেছেন, এবং সেটি যে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে সেটা সম্পর্কে তিনি দুঃখও প্রকাশ করেছেন। সাম অফ হিজ নোটেবল কালেকশন অফ পোয়েট্রি, তার কিছু কবিতা সংগ্রহের মধ্যে বিখ্যাত কিছু রয়েছে, সেগুলো কি? আর ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিনিস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস ইটিসি। তো এখানে কয়েকটা তুলে ধরেছে। এবার আমরা টেক্সট সম্পর্কে পড়ব। দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস, তো এই কবিতাটি কি বলছে? বর্ণনা করছে এ পেন পিকচার অফ দ্য মেলোডি বিউটি অফ উইন্টার অফ অটম ইন দ্য কান্ট্রি সাইড। যে এই কবিতাটি পল্লী অঞ্চলের শরতের দিনের যে কোমল সৌন্দর্যটা আছে সেটি এখানে তুলে ধরেছে বা সেটি সম্পর্কে বর্ণনা করেছেন। অ্যাজ দি সিজন, যেহেতু এই ঋতুটি আসে জাস্ট বিফোর উইন্টার, শীতের ঠিক আগেই, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই, এটি পরিচিত হয় বা এটি বৈশিষ্ট্য পায় ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস, এই যে পাতা ঝরে যাওয়া, শাখা প্রশাখাগুলো শূন্য হয়ে যাওয়া, আর তীব্র বাতাস। তো এইগুলো হলো এই অটামের বৈশিষ্ট্য বা এই শরৎকালের বৈশিষ্ট্য হিসাবে পরিচিতি পায়। তো এইবার আমরা পোয়েমটা পড়ব, লাইন টু লাইন পড়ব। এখানে 4টি প্যারা রয়েছে, আমরা এক একটা প্যারা করে পড়ব। তো দেখো, এখানে যে প্রথম প্যারাটা রয়েছে সেটি সম্পর্কে আমরা পড়ব। দেখো, আই লাভ ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে। তো প্রথমে আমি ওয়ার্ডগুলোর মানেগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো, ফিটফুল মানে হলো অনিয়মিত, গাস্ট মানে হলো কি দমকা হাওয়া, শেকস মানে নাড়িয়ে দেওয়া, চেসমেন্ট মানে হলো জালনা, বড় বড় জালনা বা দরজা যেগুলো থাকে সেগুলো। তো এইটার মানে কি হলো? যে আই লাভ, আমি ভালোবাসি। কি ভালোবাসি? দ্য ফিটফুল গাস্ট, এই যে অনিয়মিত যে দমকা হাওয়া সেটাকে ভালোবাসি। দ্যাট, যেটি শেকস নাড়িয়ে দেয়। কি নাড়িয়ে দেয়? দ্য চেসমেন্ট, এই বড় বড় জালনাগুলোকে, অল ডে, সারাদিন। তো আমি অনিয়মিত দমকা বাতাসকে ভালোবাসি যা লম্বা জালনাগুলিকে নাড়ায় সারাদিন। And from the mossy elm tree takes the fade leaves away, the twiddling them by the window pane with thousands others down lane. তো এখানে মসি মানে কি? মসি মানে হলো শ্যাওলা জাতীয় জিনিস, আর এলাম ট্রি এটা এক ধরনের গাছ যেগুলো সাধারণত ইংল্যান্ডের দিকেই হয়ে থাকে। ফেডেড মানে কি? ফেডেড মানে হলো বিবর্ণ। আর টুইলারিং করা মানে কি? যে গোল গোল করে যে ঘোরা সেটাকে টুইলারিং বলা হয়। তো হয়ে গেল সবকটা। লেন মানে হলো গলি। তো এটার মানে কি হলো? যে অ্যান্ড ফ্রম দ্য মসি, এবং যে শ্যাওলাতে ঢাকা যে এলএম ট্রিজগুলো, সেগুলো কি করে? সেগুলো দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, সেগুলো কি করে? এই রংচটা পাতাগুলোকে ঝরিয়ে দেয়। টুইলারিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ডস আওয়ার্স ডাউন দ্য লেন, এই জালনার সারসির গায়ে ঘোরাতে ঘোরাতে হাজারটা পাতা এই গলিতে
পড়ে যায়। তার মানে কি এখানে বলতে চাইছে যে এই যে দমকা হাওয়াটা দেয়, এই দমকা হাওয়া কি করে, এই দমকা হাওয়াটা জানলাগুলোকে নাড়া দেয়, তারপরে এবার গাছের পাতাগুলো যেগুলো রং চটে গেছে সেগুলোকে ফেলে দেয়, ঝরিয়ে দেয়, গাছের পাতাগুলোকে ঝরে দেয়। তো এখানে সেইটাই বলতে চেয়েছে। এবার আমরা সেকেন্ড প্যারাটা দেখব। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ ড্যান্স till the shot of eve, the sparrow on the cottage roof, whose chirp would make believe that spring was just now fluttering by in summer's lap with flowers to lie. তো এখানে শেকিং মানে নাড়ানো, আমরা আগেই পড়েছিলাম। টুইগ মানে হলো ছোট ছোট ডাল। তারপরে কটেজ মানে কুঁড়ে ঘর যেগুলো একদম ছোট ছোট হয়, আর রিগ মানে হলো দড়ি। চার্প মানে কি, চার্প মানে হলো যে পাখিদের যে কিচিরমিচিরগুলো থাকে সেগুলোকে চার্প বলা হয়। আর ফ্লাটারিং করা কি, ফ্লার্ট করা, মজা করা। আর ল্যাপ মানে হলো কোল। তাহলে এখানে কি বলতে চেয়েছে যে আই লাভ টু সি, আমি দেখতে ভালোবাসি কি, দ্য শেকিং টুইগ, এই কেঁপে যাওয়া ডালগুলি, ডান্সিং যেগুলো নাচ করে কখন পর্যন্ত, টিল দ্য শার্ট অফ দ্য ইভ মানে হলো ইভিনিং, যে ইভিনিংয়ের আগে পর্যন্ত যে এইগুলো, এই যে ডালগুলো কাঁপছে এইগুলো আমার দেখতে ভালো লাগে। দ্য শার্প দ্য স্প্যারো মানে হলো চড়ুই পাখি। তো স্প্যারো অন দ্য কটেজ রিগ, কুটিরের যে দড়িগুলো দিয়ে বাঁধা হয় সেই দড়ির উপরে যে চড়ুই বসে থাকে, হুজ চার্প তাদের কিচিরমিচির, উড মেক বিলিভ এইটা আমাদেরকে বিশ্বাস করিয়ে দেয় বা মনে করিয়ে দেয় দ্যাট যে স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটারিং, যে যেন এটা আমাদের মনে করিয়ে দেয় যে যেন বসন্ত এক্ষুনি মজা করে চলে গেল। ইন সামার্স ল্যাপ, গরমের কোলে, উইথ ফ্লাওয়ার্স টু লাই, ফুলেদের সাথে। তাহলে পুরো বাংলা মানেটা যদি আমি বলি তাহলে কীরকম হবে, যে আমি দেখতে ভালোবাসি কেঁপে যাওয়া ডালগুলি যারা সন্ধে শেষে আগে অবধি নাচতে থাকে, কুটিরের দড়িতে বসে থাকা চড়াই যাদের কিচিরমিচির আমাদের মনে করায় যে বসন্ত এক্ষুনি যেন মজা করে চলে যায় কোথায়, গ্রীষ্মের কোলে শুতে ফুলেদের সঙ্গে। তো এবার আমরা তৃতীয় প্যারাটা আলোচনা করব। দেখো, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকড ট্রিজ। দেখো কবি কতটা ডিটেলসে নজর করেছে, খেয়াল করেছে, তারপরে এই কবিতার মধ্যে লিখেছেন। দেখো যে যখন যে ধোঁয়াটা যখন ওঠে না উপরের দিকে, তখন গোল 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 কুণ্ডলির মতো পাকাতে পাকাতে উপরে ওঠে। তো সেইটি তিনি কবিতায় কত সুন্দর বর্ণনা করেছে। দেখো যে এই স্মোক মানে ধোঁয়া, কার্ল মানে কি, ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে যে উপরে ওঠা সেইটা। তো বলেছে যে আমি দেখতে ভালোবাসি, কি ভালোবাসি, যে কুটিরের ওই ধোঁয়া যা শূন্য গাছের ফাঁক দিয়ে পাকিয়ে পাকিয়ে উপরের দিকে উঠছে। তারপরের লাইনগুলো দেখো, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট মানে কি, কোট মানে হলো নেস্ট, মানে পাখিদের বাসা বা জন্তুদের যে বাসা থাকে তো সেটাকে কোট বলা হয়। On dull November days like these, the cock upon the dunghill crowing, the mill sails on the heath a going. তো এখানে দেখো মানেগুলো বলে দিই। পিজিয়ান মানে তো পায়রা, নেসেলড মানে হলো বাসা করা বা স্বাচ্ছন্দ্যে থাকা, কোট মানে তো কোট মানে বাসা, আর এখানে ক্রোয়িং মানে কি, ক্রোয়িং মানে কাক যে ডাকে, ক্রোয়িং। তো সেটাই এখানে বলেছে। মিল মানে হলো কল, আর হিথ মানে কি, হিথ মানে হলো যে ঘাসে ভরে থাকা যে সমস্ত জমি যেগুলো অনুর্বর, মানে যেখানে কোনো চাষবাস ঠিকঠাক করে হয় না, অনুর্বর সেই রকম জমি। তো এবার আমি বাংলাটা বলছি। দেখো, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট, যে পায়রাগুলো শান্তিতে বাসায় থাকে। অন ডাল নভেম্বর, এই রুগ্ন বিষণ্ণ নভেম্বরে, ডেস লাইক দিস,
তো কি বলেছে যে পায়রাগুলো তাদের বাসায় শান্তিতে থাকে এই রকম বিষণ্ণ নভেম্বরের দিনগুলোয়। দ্য কক আপন দ্য ডাগ হিল ডাঙ্ক, আচ্ছা ডাঙ্কের মানেটা বলিনি, ডাঙ্ক মানে হলো যে জীবজন্তুরা যে সমস্ত মল ত্যাগ করে সেগুলোকে ডাঙ্ক বলা হয়। ডাঙ্ক হিল মানে ওই মলমূত্রের যে মানে স্তূপ হয়ে যায়, তো সেটাকে হিল বলেছে। ক্রোয়িং, তো এই কাক কি করছে, এই মল স্তূপের উপরে বসে কাক ডাকছে। দ্য মিল শেইলস অন দ্য হিথ এ গোয়িং, আর কি হচ্ছে যে ঘাসে ভরা মাঠে কলটা চলতে থাকছে। তো এটি ছিল থার্ড প্যারা। তো এবার আমরা ফোর্থ প্যারাটা দেখব। দেখো, দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স বেস্ট ফল অন দ্য স্টেবল লে, the acorns near the old crow's nest all pattering down the tree, the grunting pigs that wait for all scramble and hurry where they fall। তো এখানে মানেগুলো আগে বলে দিই। র্যাবেন মানে হলো দাঁড়কাক। স্ট্যাবলে মানে কি, স্ট্যাবল মানে হলো যে ফসলের কাণ্ডের নিচের যে ছোট অংশটা থাকে সেইটাকে বলা হয় স্ট্যাবল। আর লে মানে হলো কি ঘাসে ঢাকা জমি। আর অ্যাক্রন্স মানে হলো ওক গাছ। ওক নামে যে এক ধরনের গাছ থাকে, সেই গাছের যে ছোট খয়েরি বাদামগুলো থাকে সেগুলোকে অ্যাক্রন্স বলা হয়। অ্যাক্রন্স অ্যাকচুয়ালি বাদাম, ঠিক আছে। তারপরে প্যাটারিং মানে কি, যে বারবার বা দ্রুত বা হালকা যে শব্দ করা সেগুলোকে প্যাটারিং বলা হয়। আর গ্রান্ট বা পিগস অর্থাৎ শূকরদের ডাকাকে গ্রান্ট বলা হয়। স্ক্রাম্বল অ্যান্ড হ্যারি। তো এবার আমরা পুরো বাংলা মানেটা পড়ি। দ্য ফেদার্স ফ্রম দ্য র্যাভেন বেস্ট ফল অন দ্য স্ট্যাবল লে, যে দাঁড়কাকের বুক থেকে একটা পালক কোথায় পড়ছে, ওই ঘাসের গোড়ায়, ওই গাছের ছোট্ট অংশের নিচে পড়ে যাচ্ছে। মানে এই যে শীত আসছে, একটা রুগ্ন একটা আবহাওয়া, সেখানে কি কি ঘটছে সেগুলো এখানে কবি সুন্দর করে তুলে ধরেছে। দ্য ক্রন নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, পুরনো একটা কাকের বাসার কাছ থেকে ওক ফল টুপটাপ করে নিচের দিকে পড়ছে। দ্য গ্রান্টিং পিগস মানে ঘোত করে শূকরগুলো কি করছে, ডাকছে। আর কি করছে, ওয়েট ফর অল, এবং তারা অপেক্ষায় থাকছে। স্ক্রাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফল, যখনই সেইগুলো নিচে পড়বে তখনই হুড়োহুড়ি করে আর তাড়াহুড়ো করে সেগুলোকে নিয়ে নেবে। তো এইটি ছিল আজকের পোয়েম অটাম সম্পর্কে আলোচনা। তো এরপরে আসবে এই অটাম টেক্সট থেকে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোর কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমি করিয়ে দেব, এবং সঙ্গে গ্রামারগুলোও করিয়ে দেব, পরের পার্টে আসছে। তো তোমরা সঙ্গে থাকো, সহজে শেখা চ্যানেলকে ফলো করতে থাকো। ক্লাস 9-এর সমস্ত টেক্সটগুলো আমি এরকমভাবে করিয়ে দেব। তো তোমরা নিজেরা পড়াশুনো করতে থাকো, সঙ্গে থাকো। থ্যাংক ইউ।